7 ঘন্টা পর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে। কেমিক্যাল পোড়ায় এখনো বের হচ্ছে ধোঁয়া। শাহজালালে কার্গোর আগুনে কয়েক ঘন্টা বন্ধ থাকার পর রাতে চালু ফ্লাইট। সিলেট চট্টগ্রামে অবতরণ করায় অনেক যাত্রীর ভোগান্তি। গুরুত্বপূর্ণ নিরাপদ এলাকায় আগুনের ঘটনায় সন্দেহ, নাশকতা আছে কিনা তদন্ত করার আহ্বান বিশেষজ্ঞদের। জুলাই সনদ সইয়ের মাধ্যমে রাষ্ট্র কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এসেছে বলছে বিএনপি। দু একটি দল সই না করলে জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না। চট্টগ্রাম বন্দরে প্রবেশ ফি বাড়ানোর প্রতিবাদে প্রাইম মুভার চলাচল বন্ধ, ব্যাহত কার্যক্রম। 1 সপ্তাহের মধ্যে সমাধান না হলে বন্দর অচলের হুঁশিয়ারি। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। সাথে আছে হিমাদ্রি রাহা। 7 ঘন্টা পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। এছাড়া রাত 9টার কিছুক্ষণ পর বিমানবন্দরটিতে ফ্লাইট চলাচল শুরু হয়। কার্গো ভিলেজে আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের 37টি ইউনিট। যোগ দেয় বিজিবি, নৌ, বিমান ও সেনাবাহিনীর সদস্যরাও। আর দর্শকের মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী পার্থ সাহা, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। পার্থ, এর আগের সাথে লাইভ আপনার থেকে যেমনটা জেনেছিলাম পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও এখনো কিন্তু নির্বাপিত হয়নি। আপনি এখন কেমন দেখছেন? আসলে পুরোপুরি নিভতে কত সময় লাগতে পারে বলে ধারণা করছেন? ফায়ার সার্ভিসের কারোর সাথে এই মুহূর্তে কথা বলার সুযোগ হয়েছে কিনা আপনার? আমি বর্তমান অবস্থান করছি কার্গো ভিলেজের ঠিক সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনে। এই সড়ক থেকে যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে রাখতে চাই কার্গো ভিলেজের যে ভবনগুলো, সেই ভবনের বহুতল ভবনের যে উপরতলা, সেই উপরতলায় এখনও কিন্তু ফায়ার সার্ভিস তাদের যে সরঞ্জাম রয়েছে সেগুলো দিয়ে পানি ছিটিয়ে আগুন নির্বাপনের যে চেষ্টা সেটি কিন্তু এখনও করে যাচ্ছে। তবে দীর্ঘ 7 ঘন্টার বেশি সময় পরেও এখনো বেশ কয়েকটি কক্ষে আগুনের যে ঘটনা সেটি লক্ষ্য করা যাচ্ছে। তবে ফায়ার সার্ভিস এবং এখানে কর্তব্যরত যারা রয়েছেন তারা কিন্তু নিশ্চিত করেছেন যে আগুনের যে ব্যাপকতা সেটি অনেকটি কমে এসেছে। তবে এখনো যে আগুনের লেলিহা শিখা সেটিও যেন দ্রুত সময়ের ভিতরে নিভিয়ে ফেলা যায় সেই চেষ্টা কিন্তু ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছে তারা করছেন। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু কিছু সময়ের জন্য বন্ধ ছিল, অর্থাৎ বিকাল 4টা থেকে রাত 9টা অবধি কিন্তু বন্ধ ছিল। তার পরে আমরা জানতে পেরেছি যে 9টার কিছু সময় পরে ঢাকার সহ রাজধানীর যে বাহিরের যে মালিক পক্ষগুলো রয়েছে যাদের মালামাল এই কার্গো ভিলেজে ছিল, মূলত বৃহস্পতিবার লাস্ট কিন্তু কার্গো ভিলেজ থেকে মালামাল বাহিরে নিয়ে আসা হয়। এবং শুক্র এবং শনিবার সরকারি ছুটি থাকার কারণে রোববারের অপেক্ষায় কিন্তু মূলত ছিল এই যে মালিক পক্ষ, তারা রোববারের অপেক্ষায় ছিল। এবং রোববার হওয়ার ঠিক আগে আজ শনিবার যে অনাকাঙ্ক্ষিত একটি অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে তার পর থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি কার্গো ভিলেজের সামনে এবং আশেপাশের এরিয়াগুলোতে এই কার্গো ভিলেজে থাকা যে মালামাল সেগুলোর জন্য আহাজারি মালিকদের। এবং একটি বিষয় যদি সর্বশেষ জানিয়ে রাখতে চাই, কার্গো ভিলেজে লাগা যে আগুন সেটি কিন্তু দীর্ঘ প্রচেষ্টায় 37টি ফায়ার সার্ভিসের ইউনিট এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাকি যে ইউনিটগুলো রয়েছে, সেনাবাহিনী, বিজিপি, পুলিশ, বিমান বাহিনী সহ আরও যারা রয়েছে তারাও কিন্তু সহযোগিতা করছে যেন দ্রুত সময়ের ভিতরে এই অগ্নিকাণ্ডের ঘটনা যেটি ঘটেছে সেটি দ্রুত সময়ের ভিতরে নিষ্ক্রিয় করা যায় এবং তারা যেন সঠিক সময়ে ভিতরে যে মালামালগুলো এখনো অক্ষত রয়েছে সেগুলো যেন ফিরিয়ে আনতে পারে সেই চেষ্টা কিন্তু আসলে করছে। তবে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখনো বিমানবন্দর কর্তৃপক্ষ বা
ফায়ার সার্ভিসের তরফ থেকে ভিতরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কিন্তু এখনো নিশ্চিত কোনো বা সঠিক কোনো তথ্য কিন্তু আমরা পাইনি, বা আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য কিন্তু আমাদেরকে জানানো হয়নি। তবে আমরা অপেক্ষা করছি হয়তো কিছু সময়ের মধ্যে ফায়ার সার্ভিস বা কার্গো ভিলেজের দায়িত্বরত যারা রয়েছেন তারা হয়তো দ্রুত সময়ের মধ্যেই আমাদের সঙ্গে একটি সংবাদ সম্মেলন করবে, এবং সেই সংবাদ সম্মেলনের মধ্য দিয়েই হয়তো স্পষ্ট হবে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। হিমাদ্রি, আপনার সহযোগিতায় আসলে দর্শকদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখনও সুস্পষ্টভাবে জানা যায়নি। হয়তো কিছু সময় পরেই আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন হবে, এবং সেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমেই জানানো হবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং অর্থাৎ পরবর্তীতে গণমাধ্যম কর্মীদের আবার যদি ব্রিফ করে সেক্ষেত্রে হয়তো নতুন কোনো তথ্য জানা যেতে পারে। পার্থ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের ঘটনায় বিদেশগামী যাত্রীদের ভিড়ে টার্মিনালে সৃষ্টি হয় দীর্ঘ লাইন। শিডিউল বিপর্যয়ের কারণে অনিশ্চয়তায় পড়েন যাত্রীরা। পথ পরিবর্তন করে চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করে বেশ কয়েকটি ফ্লাইট। তবে প্রায় 7 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত 9টা 6 মিনিট থেকে শুরু হয়েছে বিমান চলাচল। শনিবার দুপুরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। দ্রুতই আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। আগুনের কারণে বিকেল 4:45টার দিকে বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, পিছিয়ে দেওয়া হয় বেশ কিছু ফ্লাইট। বিমানবন্দরে অচলাবস্থার কারণে বিদেশগামী যাত্রীদের ভিড়ে টার্মিনালে সৃষ্টি হয় দীর্ঘ লাইন। শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বোর্ডিং এর এখানে গেছি, ওইখান থেকে বলছে যে এখনো কিছু বলা যাইতেছে না, কি ফ্লাইট হবে না না হবে কিছুই বলতে পারতেছে না, ভিতর থেকে কিছুই বলতেছে না। এখন পরবর্তী শিডিউল আমরা জানানি হইতেছে না যে আমরা কবে যাইমু। ভিতরে ঢুকতে দিচ্ছে না, আমরা আনসারদের সাথে ওরা কোনো তথ্য দিতে পারতেছে না। 8টি ফ্লাইট ঢাকার পরিবর্তে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করা হয়। এর মধ্যে 4টি অভ্যন্তরীণ ও 4টি আন্তর্জাতিক। এগুলোর মধ্যে ইউএস বাংলা ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2টি করে ফ্লাইট রয়েছে। এছাড়া বাকিগুলো এয়ার অস্ট্রা ও এয়ার অ্যারাবিয়ার। চেকিং তো এখন শুরু হয়নি, লাইনের মধ্যে আছে। এখন দেখা যাক কতটুকু ঢাকার অগ্নিকাণ্ডের পর এখনো লাইনে আছে। আমি যাবো শারজা বাংলাদেশ বিমানে, কিন্তু এখনো তো কোনো কিছু জানি না, কিছু বলেও নাই। লেট হবে কি কত ঘন্টা হবে সেটা কিছু বলে নাই, তো আমরা কিভাবে জানবো। এদিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রিয়াদ ও মালে থেকে 3টি বিমান জরুরি অবতরণ করে। এছাড়া 3টি অভ্যন্তরীণ ফ্লাইট দেরিতে ছেড়ে যাওয়ার কথা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আমার ওইখানে চাকরিতে প্রবলেম হবে, আমি সোমবার থেকে ডিউটি করার কথা, কিন্তু আমি সোমবারে যে ডিউটি করতে পারবো কিনা এখনো নিশ্চিত না। আমাদের ফ্লাইট ছিল আজকে এখন 5:50 থেকে ছিল ইউএস বাংলা ঢাকাগামী বিমান, কিন্তু এখন ফ্লাইট ক্যান্সেল হওয়ার কারণে রাত 9টার সময় আমাদের ফ্লাইট স্থগিত করা হয়েছে। বিমানটি সিলেট চলে আসে। সিলেট আসার পরে বিমানওয়ালা বলতেছে যে সিলেটের যাত্রীরা আছেন, টিকিট দেখান। তো আমরা সবাই টিকিট দেখাইছি, যাত্রী ছিলাম 12 জন। এই সব কিছু ওকে কইরা আমরা 12 জনকে সিলেট নামাইয়া দিছে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে সিলেট ওসমানী বিমানবন্দর আছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। প্রত্যুষ, জানাবেন সেখানে যাত্রীদের ভোগান্তি এখন পর্যন্ত কেমন যাচ্ছে, সেটি কোনো এখন পর্যন্ত সুরাহা হয়েছে কিনা? আসলে কিছুক্ষণ আগে অর্থাৎ রাত 9টা 22 মিনিট থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যে বিমান চলাচল সেটি কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে, এবং এরই মধ্যে কিন্তু বেশ কয়েকটি বিমান ছেড়ে গেছে। তো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যিনি পরিচালক হাফিজ আহমেদ, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে সকাল রাত 9টা 22 মিনিটে প্রথমে নভোএয়ারের একটি ফ্লাইট কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তারপর সিঙ্গাপুর থেকে যে ফ্লাইটটি জরুরি অবতরণ করেছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের, সেটি কিন্তু 10টা 1 মিনিটে ছেড়ে যায়। এবং এছাড়াও ইউএস বাংলার একটি ফ্লাইট যেটি মালি থেকে আসে, সেটি রিয়াদ থেকে যেটি আসলে বাংলাদেশ বিমানের ফ্লাইট, সেটি কিন্তু 10টা 1 মিনিটে ছেড়ে যায়। এরই মধ্যে কিন্তু আরো কিছু আভ্যন্তরীণ ফ্লাইট ছেড়ে যাচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে মালি থেকে আসা জরুরি অবতরণ করেছিল যে একটি ফ্লাইট 6টা 15 মিনিটে, সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে। এছাড়াও অন্যান্য যারা যাত্রী রয়েছেন তাদেরকে কিন্তু এরই মধ্যে ঘোষণা দেওয়া হচ্ছে, তাদেরকে আসলে যথাযথ তাদের প্রয়োজন অনুযায়ী তাদেরকে ভেতরে গিয়ে আসলে তাদের ফর্মালিটি সেরে রাখার জন্য। এর আগে কিন্তু সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 3টি আন্তর্জাতিক ফ্লাইট কিন্তু জরুরি অবতরণ করে বিকেল 3:30 থেকে শুরু হয় সেই অবতরণ। রিয়াদ থেকে আসা একটি ফ্লাইট যেটি আসলে বাংলাদেশ বিমানের, এছাড়াও সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইট যেটি ইউএস বাংলা এয়ারলাইন্সের, এবং এছাড়াও মালে থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট।
এই 3টি ফ্লাইটে আনুমানিক প্রায় 7 শতাধিক যাত্রী ছিলেন। সেই যাত্রীদেরকে কিন্তু বিমানে অনেক যাত্রীরা বিমানের ভেতরেই আসলে তারা বিশ্রাম নিয়েছেন বা এয়ারপোর্টের ভেতরেই ছিলেন। তাদের জন্য আসলে যে ব্যবস্থাপনাটুকু দরকার সে সময় সেটুকু করেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ, সঠিক ব্যবস্থাপনা করেছে বলে আমাদের জানা। তবে বাইরে যারা যাত্রী ছিলেন, অন্যান্য ফ্লাইটের উদ্দেশ্যে কানেক্টিং ফ্লাইটের যারা যাত্রী ছিলেন, তারা কিন্তু কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যান এই কয়েক ঘন্টা সময়। যদিও আস্তে আস্তে 9:30 দিকে বা 9:30 পর থেকে যখন বিমান চলাচল স্বাভাবিক হয় তখন সেই অনিশ্চয়তা কেটে যায়। এই মুহূর্তে আসলে তেমন একটা যাত্রী কিংবা যাত্রীর স্বজন নেই। তারপরও যে সকল ফ্লাইটের যাত্রী রয়েছেন তারা আসছেন এবং ভেতরে যাচ্ছেন এবং একে একে আসলে তাদের স্বজনরাও তাদেরকে বিদায় দিচ্ছেন। তো সবকিছু মিলিয়ে যে বিষয়টি বলা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই আভ্যন্তরীণ রুটের কিংবা আন্তর্জাতিক রুটের যে সকল বিমান এখানে জরুরি অবতরণ করেছিল কিংবা এখানে যাত্রা স্থগিত ছিল সেগুলো কিন্তু পুরোটাই স্বাভাবিক হয়ে যাবে বলে স্থানীয় কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বশেষ আপডেট। প্রত্যুষ ধন্যবাদ আপনাকে। বারবার বড় আগুন, একদিকে বহু মানুষের প্রাণহানি, অন্যদিকে সম্পদের ব্যাপক ক্ষতি, আবার এগুলো হচ্ছে কেপিআই বা গুরুত্বপূর্ণ নিরাপদ এলাকায়ও। এই নিয়ে নানামুখী প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। এগুলো কি স্বাভাবিক আগুন নাকি নাশকতা? এমন সন্দেহ ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহর। পরামর্শ দিয়েছেন নাশকতার বিষয়টি মাথায় রেখে তদন্তে নামার। এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অনেকেই। আর আগুনের ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু করেছে সরকার। বৃহস্পতিবার চট্টগ্রাম ইপিজেটের একটি গার্মেন্টসে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। অটোমেটিক ফায়ার ব্যবস্থাপনা থাকার কথা থাকলেও সেই আগুন নেভাতে পারেনি ফায়ার সার্ভিসেও। যেখানে ঘটে হতাহতের ঘটনা আর পুড়ে ছাই হয়ে যায় পুরো ভবন। অথচ ইপিজেটে এর আগে এমন ভয়াবহ আগুনের নজির নেই। একদিন পর শনিবার রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ভয়াবহ আগুন। অথচ এটি কেপিআই এলাকা, যেখানে আগুন লাগলে তা নেভানোর স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা আছে, রয়েছে নিজস্ব অগ্নি নির্বাপন দল ও ফায়ার সার্ভিস। কিন্তু এত কিছুর পরও হঠাৎ কেন এই ভয়াবহ আগুন? এই নিয়ে সামাজিক মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম সরাসরি এসব আগুনকে আওয়ামী দোসরের চক্রান্ত বলেই দাবি করেছেন। বারবার আগুনের ঘটনায় উদ্বেগের কথা জানিয়ে সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। দাবি জানিয়েছেন সুষ্ঠু তদন্তের। তবে বারবার বড় আগুনের এই ঘটনা কোনোভাবেই স্বাভাবিক নয়, এগুলো পরিকল্পিত বলেই মনে করছেন ফায়ার সার্ভিসের সাবেক এই মহাপরিচালক। স্যাবোটেজ কারণ হলো যে এক হলো যে কেপিআই অগ্নিকাণ্ড ঘটনা ঘটলেই সেখানে স্যাবোটেজের কারণ হতে পারে, এটাই স্বাভাবিক। অতি দ্রুততার সাথে ছড়িয়ে পড়লো এবং নিয়ন্ত্রণই করা যাচ্ছে না, এটা তো হতে পারে না। যেখানে নিজস্ব ফায়ার টেন্ডার গুলো আছে, ক্র্যাশ টেন্ডার গুলো আছে, ফায়ার সার্ভিসের দ্রুততার সাথে সেখানে যে ফায়ার সার্ভিসের গাড়িগুলো পৌঁছালো, তারপরেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তার মানে এমন কি ধার্য বস্তু ওখানে থার্ড পার্টি কোনো কেউ রেখে দিয়েছে কিনা সেটা দেখার বিষয় রয়ে গেছে। ইপিজেডের ভিতরে পিরিয়ডিক্যালি রিহার্সেল, ডেমো, সেখানে ফায়ার ড্রিল এগুলো করে থাকে। অগ্নিকাণ্ড ঘটনা ঘটতে পারে, কিন্তু তার ব্যাপকতা দেখেও কিন্তু আমার কাছে সন্দেহ হচ্ছে যে সেখানেও কোনো নাশকতা রয়েছে কিনা। যেখানে সরকার একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন, আমাদের ইলেকশন কাছে চলে আসছে, এখন সেটাকেও বাধাগ্রস্ত করার জন্য কেউ প্রচেষ্টা করছে কিনা সেটাও খুঁটিয়ে দেখার বিষয় রয়েছে। তাই এসব আগুনের ঘটনা তদন্তে নাশকতার বিষয়টি মাথায় রাখার পরামর্শ তার। আমরা ইনকোয়ারি করব এবং ইনকোয়ারিতে প্রথমেই আমাদের মাথার মধ্যে রাখতে হবে এটা স্যাবোটেজ কিনা, এবং স্যাবোটেজ যদি আমরা মাথায় রাখি তাহলেই আমরা অনুসন্ধানটাকে সেভাবে প্রবাহিত করতে পারবো। আর যদি এটা মাথায় না রাখি তাহলে যে আলামতগুলা স্যাবোটেজের সেগুলো হয়তোবা বিলীন হয়ে যেতে পারে। এই জন্য আমার সবচেয়ে বড় একটা পরামর্শ হবে যে স্যাবোটেজকে মাথায় রেখেই এই ইনকোয়ারিগুলা হওয়া উচিত। এদিকে এক বিবৃতিতে সরকার জানিয়েছে আগুনের ঘটনায় এরই মধ্যে সুষ্ঠু তদন্ত শুরু হয়েছে। এই ঘটনা নাশকতা হলে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়া হয়েছে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।
চট্টগ্রাম বন্দরে প্রতিদিন 4 ঘন্টা করে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন C&F এজেন্টরা। এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান না হলে বন্দর বন্ধের ঘোষণাও দিয়েছেন ব্যবসায়ীরা। এর আগে বন্দরে প্রবেশ ফি বৃদ্ধির প্রতিবাদে প্রাইম মুভার চলাচল বন্ধ রেখেছে মালিকপক্ষ। সকাল থেকে কোনো প্রাইম মুভার বন্দরে প্রবেশ করেনি। কন্টেইনার হ্যান্ডলিং ও পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে কন্টেইনার জটের শঙ্কা বাড়ছে। 15 অক্টোবর থেকে বন্দরে গড়ে 41% মাশুল কার্যকর হয়। এর মধ্যে ভারী যানবাহনে প্রবেশের আগে ছিল মাশুল 57 টাকা, তা প্রায় 4 গুণ করে 230 টাকা করা হয়েছে। এরপর ঘোষণা ছাড়া গাড়ি চলাচল বন্ধ রাখেন মালিকরা। দলের নেতাকর্মীদের জনগণের সেবক হিসেবে গড়ে তোলার শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে নিজেদের গড়ে তোলারও নির্দেশ দেন তিনি। বিকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডাক্তার জুবাইদা রহমানের উদ্যোগে বগুড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। সংগঠনের 26তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার জেলার বাগবাড়ী শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে দিনব্যাপী বিশেষ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। ঢাকা এবং বগুড়া থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় 8000 বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে চিকিৎসা সেবা দেন। একই সাথে দেয়া হয় বিনামূল্যে ওষুধ ও পরামর্শপত্র। ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। জানান ফাউন্ডেশনের আগামী দিনের পরিকল্পনার কথা। সারাদিন ব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সকল সদস্য নিরলস প্রচেষ্টা করেছেন। আগামীতে হয়তো পরিসর বৃদ্ধি করে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের মানবাধিকার উদাহরণ উজ্জ্বল নক্ষত্রের মতো প্রতীয়মান হবে। মানুষের জন্যই রাজনীতি, তাই মানুষের সেবক হিসেবে দলের নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একজন মানুষ যার পক্ষে সম্ভব, সেই যেরকম আরেকজন মানুষ যার পক্ষে সম্ভব নয় তাকে সাহায্য করা, সহযোগিতা করা। আমরা নিজেদেরকে জনগণের সেবক হিসাবে নিজেদেরকে গড়ে তোলার জন্য শপথ গ্রহণ করি। এটিই হোক আমাদের আগামী দিনের রাজনীতির শপথ, এটিই হোক আমাদের আগামী রাজনীতির পরিকল্পনা। বিএনপি সরকার গঠন করলে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নানা পরিকল্পনা নেওয়ার কথাও জানান তারেক রহমান। একটি দেশ তৈরি করতে পারবো ইনশাল্লাহ, যেখানে অধিকাংশ মানুষ সুস্থ থাকবে। ডিবিসি নিউজ ডেস্ক। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 58, নাটোর 1-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ আমরা আছি নাটোর 1 লালপুর বাগাতিপাড়া আসনে। এই আসনটি সংসদীয় আসন 58। আমাদের সাথে এখন অতিথি হিসেবে আছেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল। আপনার মাধ্যমে জানতে চাইব যে আজকের আপনি মনোনয়ন প্রত্যাশী এই আসনটিতে, সেক্ষেত্রে আপনি যদি নির্বাচিত হতে পারেন, সেক্ষেত্রে এই এলাকার কি কি সমস্যার সমাধান করবেন, এলাকার বাসিন্দাদের জন্য কি করবেন, তাদের চাওয়া পাওয়ার কি করবেন একটু বলবেন। ইনশাআল্লাহ সৃষ্টিকর্তার প্রতি আমার ভরসা আছে, আমার দলের প্রতি আমার ভরসা আছে, নিজের প্রতি আস্থা আছে। আমি মনে করি যে আমি নমিনেশনটা পাবো, এবং এই নমিনেশনটা পাওয়ার পর আমি দুটো পর্যায়ে কাজ করব। একটি হচ্ছে যে আপনারা জানেন যে আমার পিতা ফজলুর রহমান পটল, তিনি লালপুর বাগাতিপাড়া তথা নাটোরের অভূতপূর্ব উন্নয়ন সাধনের জন্য চেষ্টা করেছেন, অনেক কাজ করেছেন। ওনার কিছু রেখে যাওয়া কাজ আছে, সেগুলো আমি সম্পন্ন করার চেষ্টা করব। কিছু কিছু কাজ আমি ইতিমধ্যে হাতে দিয়েছি। সাথে সাথে আমি যে কাজটা করব হচ্ছে আমার এখানে ভবিষ্যতে যে কাজগুলো করলে লালপুর বাগাতিপাড়া তথা নাটোর 1-এর জনগণের জীবনমানের উন্নয়ন হয়, সেই কাজগুলো আমি করব। পুতুল, আপনি জানেন যে গত 4টি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে এবং 4টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, এবং 4টিতেই জামাত শিবিরের বিশেষ করে তারা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। তারা ভাবছে যে এই নির্বাচনের মাধ্যমে সারা দেশেই তারা একটা ভালো ফলাফল করবে, বিশেষ করে সংসদ নির্বাচনে। আপনি কি নতুন কোনো কৌশল অবলম্বন করবেন এই সংসদ নির্বাচনে, তাদের প্রতিপক্ষ হিসেবে তাদের কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন? দেখুন, রাজনীতি, নির্বাচন সবই আসলে কৌশলেরই বিষয়। হ্যাঁ, তো আমি তো সব কৌশল এখন বলে দিলে হবে না, তবে একটা কথা আমি আপনাকে বলতে পারি যে দুটো খুব
স্পেসিফিক জায়গা নিয়ে আমরা কাজ করি। বেসিক্যালি আমি কাজ করতে চাই যে পশ্চাৎপদ যে নারীরা আছেন, এই নারীদেরকে নারীদের অগ্রযাত্রায় এবং নারীরা যে কারো থেকে পিছিয়ে থাকতে পারে না, সেই জায়গাটাতে আমি অগ্রণী ভূমিকা পালন করতে চাই। বেকারত্বকে একটি প্রধান বড় একটি এখানকার সমস্যা বলছেন, এবং পদ্মা নদীর যে ভাঙন, বিশেষ করে পদ্মা নদী থেকে অবাধে বালু উত্তোলন করা হয় এবং এই বালু উত্তোলনের কারণে নদী ভাঙন প্রচন্ড আকারে ধারণ করে এবং মানুষ ক্ষতিগ্রস্ত হয়, ঘরবাড়ি হারিয়ে। এছাড়া এই লালপুরকে বলা হয় যে সবচেয়ে উষ্ণতম এলাকা, এখানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। এই জলবায়ু মোকাবেলা পাশাপাশি এই ধরনের সমস্যা কিভাবে সমাধান করবেন? পদ্মা নদী ভাঙন আপনি দেখেছেন যে পদ্মার পাড়ে যে বাঁধটা আছে, এটা আমার বাবা ফজলুর রহমান পটল তিনি যখন মন্ত্রী ছিলেন তখন তিনি এটা করেছেন, এবং এই বাঁধটাকে যদি আরো অনেক দূরে নিয়ে যেতে হয় সেই বিষয়টা আমরা দেখবো, যেন আর কোনো মা বোন, মা বাবার ঘর তারা সর্বশান্ত হয়ে এই নদীতে ভেঙে না চলে যায়। এবং বালু উত্তোলনের যে প্রক্রিয়াটা আছে এটাকে সিস্টেমের মধ্যে নিয়ে আসার একটা ব্যবস্থা আমি অবশ্যই করব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। দর্শক, ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আমরা আজকে ছিলাম নাটোর 1 আসনে। আমাদের সাথে অতিথি ছিলেন ফারজানা শারমিন পুতুল। আগামীকাল ডিবিসি ইলেকশন এক্সপ্রেস থাকবে নাটোর 3 এবং 4 নম্বর আসনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই চোখ রাখুন আগামীকাল ডিবিসি নিউজ টেলিভিশনে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।